5 বছর আগে বিয়ের আসরে ফেলে পালিয়ে যাওয়া প্রেমিক নামক পুরুষটাকে হঠাৎ এতগুলো বছর পর চোখের সামনে দেখে এক প্রকার থমকেই গিয়েছিল মাহিনুর। পৃথিবীটা যেন হুট করেই থেমে গিয়েছে তার। মাহিনুরের সর্বাঙ্গ যেন থরথর করে কাঁপছে। অথচ তার সামনে ফর্মাল ড্রেসে দাঁড়ানো সেই নিষ্ঠুরতম পুরুষ প্রত্যয় এহসান কি সুন্দর স্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে আছে। মাহিনুর কিছু বলার পূর্বেই প্রত্যয় তাকে এড়িয়ে সোজা গিয়ে সামনে বরাদ্দকৃত সবচেয়ে সম্মানীয় চেয়ারটাতে বসে পড়ে। তারপর তারই কাগজগুলো উল্টে পাল্টে দেখতে থাকে, যেন সে কোনো এক অপরিচিতা। মাহিনুর বর্তমানে সবচেয়ে নামকরা এহসান মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটি জবের ইন্টারভিউয়ের জন্য এসেছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন তার ডাক পড়ে কাঙ্ক্ষিত কক্ষে, সে বেশ পরিপাটি হয়ে ভেতরে যেতে নিলেই তাকে পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে তার এককালীন প্রেমিক প্রত্যয়। মাহিনুরও তার পেছনে পেছনে প্রবেশ করে। তবে প্রত্যয় এহসান মুখটা ঘোরাতেই তার চোখে চোখ পড়ে মাহিনুরের। মাহিনুর সেখানেই স্থির হয়ে যায়। তবে তার কোনো প্রতিক্রিয়া তখনও ছিল না, এখনও নেই। প্রায় 1 বছর 8 মাসের প্রেম ছিল তাদের। তারপর বহু কষ্টে নাম পরিচয়হীন প্রত্যয়কে বিয়ের জন্য রাজি করিয়েছিল। অথচ সেই বিয়ের আসরেই তার আর প্রত্যয় এসে পৌঁছায়নি। একদিনে কেমন যেন গায়েব হয়ে গিয়েছিল সে, যেন আগুনে পুড়ে প্রত্যয়ের শেষ চিহ্নটুকু নিঃশেষ হয়ে গিয়েছিল তার জীবন থেকে। বহু খুঁজেও তার নাগাল পায়নি মাহেনুর। সেই দিনের সেই বিভীষিকাপূর্ণ দিনের কথা মনে হতেই মাহিনুরের যেন দম আটকে আসে। মাহিনুরকে দরজায় ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইন্টারভিউ রুমে থাকা একজন বলে ওঠে, প্লিজ কাম ইন। মাহিনুর পূর্বের ন্যায় দাঁড়িয়ে আছে। তাকে ওভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে এবার প্রত্যয় এহসান নিজেই বলে ওঠেন, এক্সকিউজ মি মিস, আপনি ভেতরে আসতে পারেন। প্রত্যয় বেশ উচ্চ স্বরে ডাকে, মাহিনুরের সজ্ঞান আসে ফিরে। তারপর ছলছল চোখে তাকায় প্রত্যয়ের দিকে। কেন ঠকিয়েছিলে আমায়? কি অপরাধ ছিল আমার? এক্সাম বোর্ডের সবাই বেশ অবাক হয়ে তাকিয়ে আছে মাহিনুরের দিকে। কিন্তু মাহিনুরের তীক্ষ্ণ দৃষ্টি এখনো প্রত্যয়ের দিকেই স্থির। তবে প্রত্যয় এহসান বেশ শান্ত এবং স্বাভাবিকভাবেই দৃষ্টি নিক্ষেপ করে মাহিনুরের দিকে। প্রতিক্রিয়াহীনভাবেই বলে ওঠে, আপনার কথা ভুল হচ্ছে মিস, কি যেন নাম আপনার? মাহিনুরের ঘৃণার পরিমাণটাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে প্রত্যয় এহসানের এতটুকু কথাই যথেষ্ট ছিল। নাটক করছেন আমার সাথে, ভণ্ড প্রতারক। প্রত্যয়ের পাশে বসা মধ্যবয়স্ক লোক একরকম ধমকের সুরেই বলে ওঠেন, কাকে কি বলছেন? জানেন উনি কে? জব হলে উনি আপনার বস হবে, তার সাথে এভাবে কথা বলছেন? ব্যবসায়িক ম্যানার্সও জানেন না? মাহিনুর ছোট্ট করে হেসে উত্তর দেয়, জানি না, আসলে ভুলটা আমার। আমি ভুল মানুষকে ভুল জায়গায় বসিয়েছিলাম। সব ভুল, সব অপরাধ আমার, শুধুই আমার। প্রত্যয় চটকটেই উত্তর দেয়, আপনারই তো মিস। মাহিনুর আর কোনো কথা বলল না। উল্টো ঘুরে হাঁটা ধরতেই একজন বলে বসে, আপনি ইন্টারভিউ দেবেন না মিস মাহিয়া ইয়াসমিন? মাহিনুর পেছনে ফিরেই উত্তর দেয়, না। প্রত্যয় বলে ওঠে, যদি আপনার জবটা প্রয়োজন না থাকে তবে এসেছেন কেন? আমাদের সময়ের দাম জানেন? কেন নষ্ট করলেন? সরি, ক্ষমা করবেন, অপরাধ করে ফেলেছি, বড্ড অপরাধ হয়ে গিয়েছে। তবে আপনার চেয়ে বেশি অপরাধী নই আমি। হোয়াট ডু ইউ মিন? আপনার কি মাথায় সমস্যা আছে? কি বলতে চাইছেন আপনি মিস? আপনার তো এখানে দাঁড়ানোর মতো যোগ্যতাও নেই। আন্ডার গ্রাজুয়েটদের জন্য কোনো জব আমরা অফার করি না, তবুও এখানে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। কেন জানেন? শুধুমাত্র ঐশ্বর্যের কথায়, নয়তো। সে যাই হোক, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইটস টু ওয়েস্ট আওয়ার টাইম মিস। প্রত্যয়ের ঝাঁঝালো কণ্ঠ কিছুটা ভড়কে যায় মাহিনুরের সেই রাগ অভিমানে মেশানো কণ্ঠে বলে ওঠে, মিস নয় মিসেস, মিসেস বলুন। কথাটা শোনা মাত্রই
প্রত্যয়ের কপালে আপনা আপনি কুঁচকে যায়। অবাক চোখে তাকায় মাহিনুরের দিকে। মাহিনুর আরো কিছু বলতে নিলে প্রত্যয়ের হাতে থাকা তার ডকুমেন্টসগুলো মাহিনুরের দিকে ছুঁড়ে দিয়ে বলে ওঠে, গেট আউট। মাহিনুর এবার রাগে দুঃখে কান্না করে দেয়, তবে প্রত্যয় যেন তাতে বিন্দু মাত্র মায়া জন্মে না। সে সজোরে ধমকের সুরে বলে ওঠে, আউট। মাহিনুর আর সেখানে এক মুহূর্তও দাঁড়ায় না, এক ছুটে সেখান থেকে বেরিয়ে যায়। প্রত্যয় আর সেই দিকে তাকায় না, বিরক্তির সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাকিদের উদ্দেশ্যে বলে ওঠে, আমি একা থাকতে চাই, প্লিজ লিভ মি অ্যালোন। প্রত্যয় এহসানের একটা হুঙ্কারে মুহূর্তেই তার পার্সোনাল কেবিন খালি হয়ে যায়। প্রত্যয় 12 তলা ভবনের স্বচ্ছ কাচ ভেদ করে নিচে তাকায়, দৃষ্টি নিবদ্ধ নিচের ব্যস্ত রাস্তাতে। তবে তার স্বাভাবিক মুখমণ্ডল দেখে তার ভেতরের অবস্থা বোঝার উপায় নেই বললেই চলে। ব্যস্ত রাস্তা দিয়ে এলোমেলো উদ্ভটের মতো করে ছুটে চলেছে মাহিনুর। নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা মনে হচ্ছে তার। এটা কি সত্যি সেই প্রিয়, যাকে সে ভালোবেসে বাবা ভাই পরিবারকে পায়ে ঠেলেছিল? না, এ সে নয়। সে যদি হয়েও থাকে, তবুও তাতে কিছু যায় আসে না তার, কারণ প্রিয় নামটা সে তার জীবন থেকে মুছে দিয়েছে। রাস্তার মাঝেই হাঁটু গেড়ে বসে পড়ে মাহিনুর। প্রত্যয় এহসান হোক বা প্রিয়, তাকে সে ক্ষমা করবে না, কিছুতেই করবে না। বারবার মাহিনুরের চোখের সামনে ভেসে উঠছে অতীত। সালটা তখন 2019। মাহিনুর সবে সবে এসএসসি দিয়ে কলেজে ভর্তি হয়েছে। সে বরাবরই উচ্ছৃঙ্খল আমোদপ্রেমী মেয়ে, বাবার আদরের রাজকন্যা। কলেজে প্রথম পরীক্ষায় অঙ্কে ফেল দেখে তার বাবা কোথা থেকে প্রত্যয়কে প্রাইভেট টিউটর হিসেবে নিয়ে আসে। প্রত্যয় বোধহয় তখন সবে 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 এমএসসি শেষ করে চাকুরির জন্য চেষ্টা করছিল। পরিবারের মা ছাড়া আর কেউ ছিল না, বাবাও ছিল না। বসন্তের প্রথম দিনেই প্রত্যয়ের সিমসাম গুরুগম্ভীর রূপ মাহিনুরের বেশ লেগেছিল। তার কয়েকদিনের মাথায় প্রত্যয় তার মাকে নিয়ে তাদের বাড়ির দোতলায় একটি ঘরে ভাড়াটিয়া হিসাবে ওঠে। মাহিনুরকে পড়ানোর বদলতেই বোধহয় তার বাবার কাছ থেকে এই আশ্রয়টুকু চেয়েছিল সে। তারপর রোজ দেখা, কখনো গিটার হাতে ছাদের কোনো কোণে টুংটাং আওয়াজ তোলার সময়, কখনো বা শেষ বিকালে বই হাতে কার্নিশে পা ঝুলিয়ে পড়ার সময়, কখনো বৃষ্টি মুখর দিনে আধ ভেজা হয়ে ছাউনির নিচে বসে কফিতে চুমুক দেওয়ার সময়, কখনো বা ধমকে ভুলভাল অঙ্কে কঠিন ফর্মুলা বুঝিয়ে দেওয়ার সময়। মাহিনুর যে ঠিক কতবার তার প্রেমে পড়েছিল গুণে শেষ করা যাবে না। প্রত্যয় বোধহয় ষোড়শী হৃদয়ের ব্যাকুলতা ঠিকই বুঝত বলেই হয়তো তার সাথে এমন নিষ্ঠুর খেলা খেলতে পেরেছিল। সে যাই হোক, প্রথম প্রথম প্রত্যয় তেমন প্রশ্রয় না দিলেও সেই সদ্য পরিস্ফুটিত ফুলের ন্যায় ষোড়শীকে অগ্রাহ্য সেও করতে পারেনি। বেশ সযত্নে কাছে টেনে নেয় তাকে, ভালোবেসে ফেলে দুজন দুজনকে। বেশ কিছুদিন তাদের সম্পর্ক গোপন থাকলেও একটা সময় ধরা পড়ে গিয়েছিল পরিবারের কাছে। মাহিনুরের প্রেমে প্রিয়ও পিছু হটবার পুরুষ ছিল না। অত্যন্ত তখন মাহিনুরের কাছে তাই মনে হয়েছিল। মাহিনুরের বাবা এক কথায় তাদের সম্পর্ক নাকচ করে দেয়, সেই সাথে ঘর ছাড়া হতে হয় তাদের। পরিশেষে বেশ খানিকটা লড়াই ঝঞ্ঝাট ঝড় তুফান পাড়ি দিয়ে রাজি করিয়েছিল মাহিনুরের বাবাকে। কিন্তু তারপর কি হলো, যা মাহিনুর কখনো কল্পনাতেও ভাবেনি তাই হলো। প্রত্যয় এলো না। সেদিন সারা রাত বধূ সেজে অপেক্ষা করেছিল তার জন্য, তবে সেই অপেক্ষার পরিসমাপ্তি 5 বছরেও হয়নি। সেই প্রথম দেখায় মাহিনুরের ছোট্ট হৃদয়েও বসন্তের রং নিয়ে আশ্বাস ওই একই পুরুষ, যে তার জীবনের সব রং চুষে নেবে, তাকে নাকি সে জানতো না। না, জানতো না। মাহিনুর জানতো না ওই একই পুরুষ তার জীবন থেকে সব রং মুছে দেবে। এত কল্পনা জল্পনার মাঝে কারোর ডাকে
পেছন ফিরে তাকায় মাহিনুর। কে ডাকছে সেটা লক্ষ্য করে উঠে দাঁড়ায়। পেছনে ফিরে তাকাতেই এক পরিচিত অবয়ব সামনে চলে আসে। মাহিনুর কাঁদো কাঁদো চোখ নিয়ে সেই দিকে এগিয়ে যেতে নিলেই হঠাৎই একটা গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় তাকে। অস্পষ্ট আর্তনাদ করে হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে মাহিনুর। অন্ধকার রুমের চেয়ারটাতে হাত পা বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করলো মাহিনুর। যেন সে কোনো এক বিশাল পাপের দায়ে এখানে বাধা পড়ে আছে। অন্ধকার ভেদ করে একটি অবয়ব তার কাছে এগিয়ে আসছে। মাহিনুর নিজেকে খানিকটা গুটিয়ে নেয়। সূর্যের সূক্ষ্ম আলো চোখে মুখে পড়তেই স্পষ্ট হয় তার চেহারা অবয়ব। প্রিয়, এটা তো প্রিয়। হ্যাঁ, প্রিয়। প্রিয়, তুমি কেন আমাকে আটকে রেখেছো? এভাবে বেঁধেছো কেন আমায়? প্রিয় মুচকি হাসে। কি সুন্দর হাসি। বারে, আমি কখন তোমায় বাঁধলাম? তুই তো নিজেই তো বাধা পড়লে। আমি কখনো আমি করিনি তোমায় বন্দি। তুমি নিজে থেকেই তো তোমাকে আমার বন্দিনী করে রেখেছো। মাহিনুর খানিকটা চমকে ওঠে। সে তো এখানে ছিল না, সে তো রাস্তায়। তবে সে কি মারা গিয়েছে? না, বেঁচে আছে। মাহিনুর অনুভব করার চেষ্টা করেও কোথাও কোনো ব্যথা আছে কিনা, তবে অদ্ভুতভাবে শরীরের ব্যথার লেশ মাত্রও নেই। মাহিনুর কিছুটা বিভ্রান্তের মতো উত্তর করে, আমাকে মুক্তি দাও। তোমার ভালোবাসার রং বড্ড কালো, আমার চাই না। কি হলো, শুনলে? প্রিয় শুনল কি শুনল না তা বুঝে উঠতে পারল না মাহিনুর। সে প্রতি উত্তরে হাসলো মাত্র, কেবলই হাসলই। মাহিনুর নার থেমে পুনরায় বলে ওঠে, শুনছো না কেন? মুক্তি দাও আমায়, তোমার ভালোবাসার এই মায়া থেকে আমায় মুক্তি দাও। আমি আর সহ্য করতে পারছি না। হঠাৎ কোথাও মিলিয়ে গেল সে। মাহিনুর চট করে চোখ খুলল। ধড়পড়িয়ে উঠে বসতেই নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের স্বচ্ছ বিছানায়। শরীরে বড্ড যন্ত্রণা অনুভব হলো। সবচেয়ে বেশি ব্যথা লেগেছে মাথার পেছনটায়। তবুও নিজেকে ধাতস্থ করে সে এদিক সেদিক চোখ বুলিয়ে উপলব্ধি করলো এটা হাসপাতাল। ওই অন্ধকার ঘরটা আর তার সেই প্রিয় পুরুষ। কোথায় সে? মাহিনুরকে দহড়বড়িয়ে উঠতে বসে দেখে পাশ থেকে অস্থির কণ্ঠে ঐশ্বর্য বলে ওঠে, কি হয়েছে বাবুই? এভাবে উঠলি কেন? ভয় পেয়েছিস? ব্যথা করছে খুব? মাহিনুর পাশ ফিরে তাকায়। তার ঠিক পাশেই বসে আছে ঐশ্বর্য। ঐশ্বর্য মাহিনুরের ফুফাতো বোন, তার বাবার সবচেয়ে বড় বোনের মেয়ে। মাহিনুরের সবচেয়ে প্রিয় ঐশী আপা। বয়সে তার থেকে গুণে গুণে মাত্র 5 বছরের বড় হলেও মাহিনুরের কাছে সে মায়ের এক অপূর্ব নিদর্শন। বর্তমানে মাহিনুরের নিজের লোক বলতে একমাত্র ওই ঐশ্বর্য ছাড়া আর কাউকেই গণ্য করে না। অবশ্য নিজের বলে গণ্য করার মতনও কেউ নেই বললেই চলে। যারা আছে তারা কেউ নিজের নয়। মাহিনুরকে পুনরায় বিছানায় শুয়ে দিতে দিতে ঐশ্বর্য বলে ওঠে, রাস্তায় ওভাবে কেউ ছোটে? একটা অঘটন ঘটে গিয়ে কি হতো বলতো? অবশ্য অঘটনের কিছু বাদ রেখেছিস তুই? মাহিনুর কাঁপা কাঁপা কণ্ঠে ছোট্ট করে উত্তর দেয়, প্রিয় এখানে ছিল না। ঐশ্বর্য এবার তাকে চোখ রাঙায়। ধমক দিতে ইচ্ছে হলেও মাহিনুরের বিধ্বস্ত মুখখানা দেখে ধমকাতে ইচ্ছেও করলো না। লক্ষ্মী বাচ্চা, অনেক তো হলো, নিজের জীবনটা প্রায় তো নষ্টই করে ফেলেছিস। যতটুকু বাকি আছে ওই হতচ্ছাড়ার কথা ভেবে নষ্ট করিস না সোনা। এবার তোর সত্যি সত্যি মুভ অন করা উচিত। মাহিনুর এবার কেঁদে দেয়। আস্তে ধীরে উঠে বসে। তারপর মিহি কণ্ঠে বলে ওঠে, প্রত্যয় এহসান তো। ঐশ্বর্য মাহিনুরের চোখে পানি মুছিয়ে দিতে দিতে বলে ওঠে, অফিসে কি হয়েছে সব শুনেছি বাবুই, সেসব বাদ দে। ঠিকমতো ঔষধ খাস না বোধ হয়। মাহিনুরের কান্নার বেগ যেন বেড়েই গিয়েছে। কান্নার চোটে কিছুই বলতে পারছে না মেয়েটা। যদিও মাথায় আর হাত বাদে তেমন গুরুতর ব্যথা পায়নি কোথাও। তখন ঐশ্বর্য অফিস থেকে সবটা শুনে তাকে খুঁজতে খুঁজতে পেছনে পেছনে আসতেই
হঠাৎ এমন একটা ঘটনা চোখে পড়ে, সাথে সাথেই মাহিনুরকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। তারপর প্রায় 7 ঘন্টা কোনো হুঁশ ছিল না। ঐশ্বর্য মাহিনুরের চোখের পানি মুছিয়ে দেয়, আদুরে গলায় বলে ওঠে, কাঁদিস না, প্রত্যয়টা না এমনই, বড্ড রকচটা, গোমরা মুখ, যাকে তাকে যা তা বলে ফেলে, একটুতেই বেশি বেশি করে। ওনা ছোটবেলা থেকেই এমন হার্টলেস একটা। আমি ওকে খুব করে বকে দেব কেমন? মাহিনুরের হঠাৎ করে কান্না থামিয়ে দেয়। ঐশ্বর্যের একটা কথা তার কানে বিঁধে, ছোটবেলা থেকে মানে? মাহিনুর অনেক কিছু বলতে চেয়েও বলে উঠতে পারে না, কেমন যেন ইতস্ত বোধ করে। তবুও জড়তার সাথেই বলে বসে, তুমি চেনো ওনাকে? ঐশ্বর্য মুচকি হেসে উত্তর দেয়, কেন চিনব না, আমার বাবার বন্ধুর ছেলে, ইশরাক এহসান আঙ্কেলের একমাত্র ছেলে। ছোটবেলার কথা মনে নেই তোর? ওই যে একবার তোকে সঙ্গে করে নিয়ে গেলাম এহসান বাড়ি, তোর সেই ড্রিম প্যালেস, মনে নেই কিছু? ঐশ্বর্যের কথায় না সূচক দুই দিকে মাথা নাড়ে মাহিনুর, অর্থাৎ তার কিছুই মনে নেই। আচ্ছা থাক, আর মনে করতে হবে না, এবার চুপটি করে শুয়ে পড়, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি কেমন? ঐশ্বর্য যেতে নিলে মাহিনুর পুনরায় তার হাতটা টেনে ধরে। আপা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? ধুর পাগলি, কথাটা বলেই নিজে নিজেই দাঁত দিয়ে জিভ কাটে ঐশ্বর্য। মেয়েটার মানসিক অবস্থা ভালো নেই। এই প্রিয় নামক ছেলেটা তার বোনকে কি জাদু করেছে তা সে বুঝে উঠতে পারছে না। একটা মেয়ে কাউকে কি করে এতটা ভালোবাসতে পারে? ওই লেজছাড়া বাঁদরকে হাতের কাছে পেলে মেরে হাড়গোড় সব মাটিতে মিশিয়ে দিত। মনে এই সব বকতে বকতে রুম থেকে বেরিয়ে যায় ঐশ্বর্য। যাওয়ার আগে বোনকে উদ্দেশ্য করে মিষ্টি হাসি দিতেও ভুলল না সে। মাহিনুর বিছানায় গা এলিয়ে দেয়। প্রথমে প্রত্যয় এহসানকে প্রিয় ভাবলেও এখন কেমন একটা লাগছে। ইশরাক এহসানকে চেনে না এমন লোক খুব কমই আছে। প্রিয় এত বড় ব্যবসায়িক ছেলেই যদি হবে, তাহলে ওই চিলে কোঠার ঘরটায় কেন থাকতো? আর সে তো বলেছিল তার বাবা নাকি ছোটবেলাতেই মারা গিয়েছে, মা ছাড়া কেউ নেই। তবে তবে কি ঐশী আপা মিথ্যা বলছে? না না, হতে পারে না। সে তো নিজের চোখে দেখে এসেছে প্রিয়কে এমডির চেয়ারে বসতে। মাহিনুরের আজও স্পষ্ট মনে আছে, সেই দিন ছিল বর্ষার প্রথম দিন। সেদিন বর্ষা ঋতুর প্রথম ঝুম বৃষ্টিতে পৃথিবী ম্লান করেছিল। এমন ওয়েদার ভুনা খিচুড়ি ছাড়া চলে? একদমই না। যেমন কথা তেমন কাজ। সেই দিন রাতের খাবারের মেনু ঠিক হয় ভুনা খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা আর ঝাল ঝাল কষা মাংস। সব মিলিয়ে দারুণ, সবটাই মাহিনুরের পছন্দের। রাতের খাওয়ার সময় এক লোকমা মুখে নিতেই তার সকলের কথা মনে পড়ে যায়। সকালে ছাদের গাছগুলোতে পানি দেওয়ার সময় লুকিয়ে দেখেছিল প্রিয়কে শুধু কাঁচা মরিচ আর লবণ দিয়ে জল মেশানো ভাত খেতে। কথাটা মনে হতেই খাবারটা আর তার গলা দিয়ে নামল না। বাড়ির সবাইকে এড়িয়ে বৃষ্টি মাথায় খাবার হাতে ছুটল দোতলায়। বার দুয়েক দরজা নক করতেই সামনে এসে দাঁড়ালো প্রিয়। চোখের চশমাটা ঠিক করতে করতেই বলে উঠল, এত রাতে এখানে কি চাই তোমার? মাহিনুর হাসি হাসি মুখ করে উত্তর দেয়, এত রাতে কোথায়, সবে তো 9টা বাজে স্যার। প্রিয় ফুস করে নিঃশ্বাস ফেলে উত্তর দেয়, কি চাই? মাহিনুর হাতের থাকা খাবারের বাটিটা দেখিয়ে উত্তর দেয়, বাবা বলল যাও মাহিনুর, তোমার স্যারকে এগুলো দিয়ে এসো। তাই এলাম স্যার, ভালো করিনি বলো। কথাটা বলে বোকা বোকা হাসে মাহিনুর। তারপর মাথা উঁচিয়ে এদিকে সেদিকে দেখে বলে ওঠে, আন্টি কোথায়? উনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? সরুন তো, ভেতরে যাই দেখে আসি একটু। প্রিয় হাত বাড়িয়ে তাকে বাধা দেয়, কোনো প্রয়োজন নেই, যাও এখান থেকে। কিন্তু এগুলো, বললাম তো চাই না। তোমার বাবাকে বলো এত দয়া দেখাতে হবে না আমায়, আমি কারোর দয়া চাই না। তারপর মুখের উপরেই ধপ করেই দরজাটা লাগিয়ে দেয় প্রিয়। মাহিনুর থম মেরে দাঁড়িয়ে যায়, সজোরে চেঁচিয়ে বলে ওঠে, আপনাকে না খাইয়ে যাব না স্যার, কিছুতেই না, আর আমিও খাবো না।
কথাটা প্রিয় পর্যন্ত পৌঁছালো কিনা জানা নেই, তবে সে মনে মনে শপথ নিয়েই নিয়েছে প্রিয়কে না খাইয়ে সে যাবে না। যেই কথা সেই কাজ। মাহিনুর কতক্ষণ খাবার হাতে দাঁড়িয়ে রয়েছে তা সে নিজেও আন্দাজ করতে পারছে না। এইদিকে বৃষ্টির তীব্র ঝাঁকুনিতে গা ভিজে জবজবে হয়ে গিয়েছে। অনেক সময় পর খট করে দরজাটা খুলে বেরিয়ে আসে প্রিয়। মাহিনুরকে হাতে বাটি থেকে বাটিটা নিয়ে পানিতে ভিজে যাওয়া জবজবে খিচুড়ির পর পর 2 লোকমা মুখে পড়ে নেয়। তারপর পানিতে লেপ্টে যাওয়া মাহিনুরের চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে বলে ওঠে, খাওয়াতে চেয়েছো, খেয়েছি, এখন নিচে যাও নূর। আর শোনো, এরকম পাগলামো কখনো করো না। যদিও আমার ভালোই লেগেছে, তাতে কি, তোমার তো কষ্ট হলো। সেই দিন মাহিনুর আরো একবার পেছনে ফিরে তাকায়নি, হয়তো লজ্জায়, নয়তো সংকোচে, হতে পারে অভিমানে। তবে পেছন ফিরে সে আর তাকায়নি প্রিয়র সেই নীল চোখের দিকে। এক ছুটে নিচে নেমে এসেছিল, খুব করে কেঁদেছিল সে। এটা সুখের কান্না না, দুঃখের, তা সে আজও বুঝে উঠতে পারে না। তারপর জ্বরে পড়ে 7 দিন, আর দর্শন পায়নি প্রিয়র। ইস, কি এক তীব্র আকর্ষণ! এই 7 দিনে প্রিয়র প্রতি একটা আকর্ষণ ছিল যেন কয়েক গুণ বেড়ে গিয়েছিল, যা আজও চুম্বকের মতো টানে তাকে। এইসব কথা ভাবতে ভাবতেই মাহিনুরের চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল টুপ করে ঝরে পড়ে। প্রিয়র যে আর্থিকভাবে কতটা অসচ্ছল ছিল তা সে নিজের চোখে দেখেছে। একবার নয়, দুবার নয়, বারংবার দেখেছে। উপার্জন বলতে প্রিয়র ওই টিউশনির কয়টা টাকা ছাড়া আর কিছুই ছিল না। সাধে তো আর তার বাবা তাদের মাঝে ভিলেন হয়ে ঢুকে পড়েছিলেন না। তবে ঐশী আপু যে বলল প্রিয় অনেক বড়লোক, না না, ঐশী আপু তো প্রিয় বলেনি, বলেছে প্রত্যয়। প্রত্যয় এহসান। তবে কি প্রিয় এবং প্রত্যয় দুজন আলাদা মানুষ? মাহিনুর মাথাটা 2 হাতে চেপে ধরে চোখটা বন্ধ করে। না, আর ভাবতে পারছে না সে। প্রিয়র ওই নীল চোখ দুটো সে তো দেখেছে। এতটুকুর মাঝেই ঐশ্বর্যের উদ্বিগ্ন গলা কানে যায় মাহিনুরের। লক্ষ্মী ছানা, খুব কি কষ্ট হচ্ছে? আপাকে বল, ডাক্তার ডাকবো? মাহিনুর চোখ খুলে তাকায়, তবে তার দৃষ্টি ঐশ্বর্য নয়, বরং ঐশ্বর্যের পাশে দাঁড়ানো প্রত্যয় এহসানের দিকে নিবদ্ধ হয়। কি প্রয়োজন ওনার এখানে? কি চাই ওনার? মাহিনুরের আগুন ঝরানো কণ্ঠের প্রশ্নের প্রতি উত্তরে প্রত্যয় এহসানের বরফ শীতল উত্তর, তবে বলছো আমাকে প্রয়োজন নেই তোমার, তাই তো? মাহিনুর বারবার নিজেকে প্রত্যয়ের হাত থেকে ছোটানোর চেষ্টা করছে। অন্যদিকে প্রত্যয় যেন আরো শক্ত করে তার হাতটা চেপে ধরে রেখেছে, যেন এক্ষুনি হাতটা ভেঙে গুঁড়িয়ে দেবে। কিছুক্ষণ আগে প্রত্যয় এহসান অনাকাঙ্ক্ষিত একটি কাজ করে বসে। মাহিনুরকে রিলিজ দিয়ে দিলে বিল কাউন্টারে ঐশ্বর্যের জায়গায় প্রত্যয় বিলটা পরিশোধ করে নিলে এত বাদ সাধে। তবে প্রত্যয় তাতে থোড়ি কেয়ার না করে বিল দিয়ে দেয়। মাহিনুর তাতেই বেজায় চটে যায়। এই লোকটা কেন বিল দেবে? হোক সে প্রিয়, নতুন বা প্রত্যয় এহসান, তার জন্য সে এই অপরাধীকে কিচ্ছু করতে দেবে না, এতটুকুও না। মাহিনুর কম নয়, প্রত্যয়কে প্রিয়র জায়গায় বসিয়ে ঠক, জোচ্চোর, খচ্চর, খবিশ সকল প্রকার গালমন্দ এক নাগাড়ে চালিয়ে হৃদয়ের সামান্যতম ভার কম করে নেয় সে। এদিকে প্রত্যয় এহসানও দমে যাওয়ার পাত্র নয়। রাগের বশে সেও 2-4টে কথা শুনিয়ে দিয়েছে। যেমন, আপনাদের মতো মেয়েদেরকে আমি খুব ভালো করেই চিনি মিস মাহিনুর। আপনারা উপরে উপরে নিজেদেরকে নিষ্পাপ দেখিয়ে অন্তরে কলঙ্ক নিয়ে ঘোরেন। বিল আমি যেচে দিতে চাইনি, ঐশ্বর্য বলেছিল আপনি অসহায়, কারোর ফেলে যাওয়া উৎসৃষ্ট, তাই দয়া করে দিতে চেয়েছিলাম। অবশ্য আরও একটি কারণ আছে, আপনার অ্যাক্সিডেন্টের দায় খানিকটা হলেও আমার, যদিও বেশিরভাগ আপনার, তাতে কি, সেই পাপ মোচন করাই আমার উদ্দেশ্য ছিল। সে যাই হোক, আপনি কি আরো ক্ষতিপূরণ অর্থাৎ
টাকা চাইছেন? টাকার অঙ্কটা কি কম হয়ে গেল? চাইলে বলুন, অর্থের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল মাহিনুরের ধৈর্যের বাঁধ ভাঙানোর জন্য। রাগে গজগজ করতে করতে সে এগিয়ে যায় প্রত্যয়ের দিকে। অনাকাঙ্ক্ষিতভাবে তার বাম গালে ঠাটিয়ে একটা চড় বসিয়ে দেয় সে। আমি কি নিজেকে বিক্রি করতে এসেছি যে আপনি টাকার অঙ্কে আমাকে মাপছেন? এক চড়ে দমে না গিয়ে দাঁত পিষতে পিষতে বরং আরেকটি চড় বসাতে যাবে, অমনি প্রত্যয় খপ করে তার হাতটা ধরে ফেলে, শক্ত করে চেপে ধরে দৃঢ় গলায় বলে ওঠে, তোমার মতো মেয়ের সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? তুমি কি ভেবেছ মেয়ে? মেয়ে বলে ছেড়ে দেব আমি? এতটুকু বলে সে আরো জোরে চেপে ধরে মাহিনুরের হাতটা, যেন এক চাপে ভেঙে গুড়িয়ে দেবে। ব্যথায় কাতর কণ্ঠে চেঁচিয়ে ওঠে মাহিনুর। এতক্ষণ ফ্যাল করে তাকিয়ে থাকা ঐশ্বর্যের হুঁশ ফেরে। এইদিকে মাহিনুর বড্ড হাঁসফাঁস করছে, কিন্তু প্রত্যয়ের তীক্ষ্ণ দৃষ্টি আর দৃঢ় শক্ত বন্ধন থেকে কিছুতেই ছোটার উপায় নেই তার। ঐশ্বর্য কিছুটা ভড়কে গিয়েই বলে ওঠে, এই প্রত্যয় ছাড়ো, কি করছো, ও অসুস্থ। তবে প্রত্যয়ের যেন তাতে বিন্দুমাত্র হেলদোল নেই। ঐশ্বর্য যেন এই প্রত্যয়কে চিনতেই পারছে না। এ কেমন রূপ তার? প্রত্যয় এহসানকে সে চেনে জন্মের পর থেকেই। প্রত্যয় ভাই তো এমন নয়, তার বোনই বা কেন এত পাগলামি করছে? তাদের এই রকম ধস্তাধস্তির মাঝে মাহিনুর কিছুটা স্থির হয়। তারপর কিছুক্ষণের মাঝেই প্রত্যয়ের ওপরে শরীরের সকল ভার ছেড়ে দিয়ে ঢলে পড়ে মাহিনুর। হুঁশ হারিয়েছে সে। প্রত্যয়ের দুনিয়াটা ভস্ম করা রাগ যেন মুহূর্তেই পানি পানি হয়ে গেল। অন্য হাতটা দিয়ে পরম যত্নে মাহিনুরকে কাছে টেনে নেয়। এদিকে ঐশ্বর্যের অবস্থা নাজুক হয়ে দাঁড়িয়ে আছে। এবার সে না পেরে কেঁদেই দেয়। প্রত্যয় প্রচণ্ড বিরক্ত নিয়ে মুখ দিয়ে চ উচ্চারণ করে। ঐশ্বর্য, তুই আবার শুরু করিস না? আমার বাবুইয়ের সাথে এমন কেন করছো তুমি প্রত্যয় ভাই? ওকে বারবার কেন এভাবে? প্রত্যয় ওকে থামিয়ে দেয়। তোর নির্হারা ছন্ন ছাড়া বাবুই পাখির সাথে আমি কিছুই করিনি। তুই দেখিসনি ওর কত বড় সাহস আমার গায়ে হাত তোলে? প্রত্যয় এহসানের গায়ে হাত দেয়। ওকে পুলিশ ডেকে 14 শিকের ভাত খাওয়াচ্ছি না? এই কি বিচ্ছুটার কপাল! এতটুকু বলেই থেমে যায় প্রত্যয়। পাজা কোল করে কোলে তুলে নেয় মাহিনুরকে। ঐশ্বর্য আরেক দফা চমকে যায়। ডাক্তার ডাকি প্রত্যয় ভাই? বনুর শরীর ভালো নেই। আবার কি হলো কে জানে। প্রত্যয় বাহিরের দিকে হাঁটা ধরে। উত্তর দেব না করেও উত্তর দেয়, কোনো প্রয়োজন নেই। বেশি এক্সাইটমেন্টে বেহুঁশ হয়ে গিয়েছে। দুগালে রিটার্ন দুটো চড় বসিয়ে দিলেই দেখবি লাফিয়ে উঠবে। ঐশ্বর্য চোয়াল ঝুলিয়ে দাঁড়ায়, বোঝার চেষ্টা করে কথাটার অর্থ। প্রত্যয় কিছুটা বিরক্ত হয়েই বলে ওঠে, বাড়ি গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। না, ডাকাডাকি না ডাক্তার, বললাম তো প্রয়োজন নেই। ঐশ্বর্য আর কথা বাড়ায় না। কথা বাড়িয়েও লাভ নেই। এই কঠোর পুরুষ একবার যদি সিদ্ধান্ত নেয়, তা আর ফেরানোর ক্ষমতা পৃথিবীর কারোর নেই। ঐশ্বর্য একরকম ছুটে ছুটেই আসে প্রত্যয়ের পিছু পিছু। সে গাড়িতে উঠে বসলে প্রত্যয় এহসান মাহিনুরকেও পেছনের সিটে শুইয়ে দেয়। ঐশ্বর্যের কোলে রাখে মাহিনুরের মাথাটা। তারপর কড়া নির্দেশ সূচক বাক্যে বলে ওঠে, তোর ছানাকে শক্ত করে চেপে ধর, এবার পড়লে কিন্তু সোজা পটল তুলবে। এতটুকু বলেই সে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। ঐশ্বর্য গোমরা মুখে উত্তর দেয়, এভাবে বলো না। এতটুকু বাচ্চা মেয়ের এত ছোট্ট ভাঙা হৃদয় নিয়ে কি করে বেঁচে আছে তাই ভেবে পায় না। কত কষ্টে সামলে রেখেছি জানো। মরার কথা বললে বড্ড ভয় হয় সেই ছোট্ট থেকে। প্লিজ, তোদের এই ড্রামা বন্ধ কর। এতই যদি সমস্যা থেকে থাকে, তবে ওকে চাকুরিতে কেন পাঠাচ্ছিস? বাপ দাদার জমিদারি ভাঙিয়ে খেলেই তো পারিস। শুধু শুধু অফিসে এক ঘর লোকের সামনে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিল।
ঐশ্বর্য কাঁদো কাঁদো মুখ করে উত্তর দেয়, এমন করে বলো না, ওর মাথা ঠিক নেই, চাকরিটা ওর সত্যিই প্রয়োজন। প্রত্যয় কপাল কুঁচকে প্রশ্ন করে, আর্থিক সমস্যা? তোদের দেখে তো তেমন মনে হয় না। যতদূর জানি তোরা মির্জা না, খানদানি জমিদার। নয়তো তুই সাপোর্ট করলেই তো পারিস। ঐশ্বর্য মাথা নাড়ে, ঠিক তেমনটা নয়, তবে বলতে গেলে তেমনই। চাকরি করলে কিছু টাকাও উপার্জন করতে পারতো, আবার কাজের মধ্যে থাকলে মনটাও। তোর বোনের মাথায় সমস্যা আছে। বেশ ক্যাজুয়ালি প্রশ্নটা করেছিল প্রত্যয়। তাদের সম্মতি জানিয়ে মাথা নাড়ে ঐশ্বর্য। বছর পাঁচেক আগে বড় একটা ধাক্কা খেয়েছিল, খুব বড়সড় হার্ট ব্রেক হয়েছিল। তারপর থেকে বড্ড বেশি ভেঙে পড়েছিল মেয়েটা। আমরা তো তখন শিডিউলে ছিলাম, মনে নেই তোমার? প্রত্যয় মাথা নাড়ে। আমি তখন ওর পাশে থাকতে পারিনি। ফেরার পর যতটুকু পেরেছি সুস্থ করার চেষ্টাই করেছি। প্রত্যয় মাথা নাড়ে। চাকরি পেলেই সুস্থ হবে? ঐশ্বর্য বিরক্ত হয়। তুমি বুঝেও না বোঝার ভান কেন করছো প্রত্যয় ভাই? জানো না, কাজের মাঝে থাকলে মানুষের মন ভালো থাকে। প্রত্যয় উত্তর করে, তোর বোনের শিক্ষাগত যোগ্যতা একেবারেই কম, অন্তত এহসান গ্রুপে জয়েন করার জন্য। পিয়নের চাকরিতে তো আর বসিয়ে দিতে পারবো না। তোর কথা রাখার জন্য হলেও ওকে আমার হেল্পিং হ্যান্ড হিসাবে রেখে দিয়েছিলাম। সুস্থ হলে অফিসে পাঠিয়ে দিস। ঐশ্বর্য অবাক হয়, হেল্পিং হ্যান্ড? তুমি কি পিএ বা অ্যাসিস্ট্যান্ট করতে চাচ্ছ? প্রত্যয় এহসান তার ছেলের হাসি হেসে উত্তর দেয়, পাগল, ওর এত যোগ্যতা আছে নাকি? আন্ডার গ্রাজুয়েট একজন লেডি, ও পারবে আমায় সামলাতে? ঐশ্বর্য ভুরু কুঁচকে তাকায়। প্রত্যয়ের কথার ধাঁচ ঠিক বুঝে উঠতে পারছে না সে। প্রত্যয় মুচকি হেসে বলে ওঠে, অফিসে আমার টুকটাক কাজ করবে, ব্যাস এতটুকুই। আমি কারণ কারান জোহর নই যে নেপোজিজমে পিএইচডি করে ফেলব। কোনো হায়ার পোস্ট আমি ওকে অফার করতে পারবো না। এবার ঐশ্বর্য ফিক করে হেসে দেয়। এত সিরিয়াস কথার মাঝেও লোকটা কি করে পারে এমন কথা বলতে। এই জন্যই বোধহয় প্রত্যয় ভাইকে তার এত ভালো লাগে। স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়, সব কিছুতেই সে প্রত্যয় ভাইয়ের লেজুর ধরেই ছিল। যদিও প্রত্যয় তার বছর দুয়েকের সিনিয়র, তাতে কি এক জায়গায় থাকার দরুন রোজই এক ঝলক দেখা হতো, এই অনেক। মাহিনুরকে রুমে এনে শুয়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাটটা ঐশ্বর্যর। এখানে ঐশ্বর্য আর মাহিনুর একাই থাকে। মির্জা বাড়িতে ঠাঁই হয়নি মাহিনুরের। ঐশ্বর্য দেশে ফিরেই তাকে নিজের কাছে রেখেছে। মাহিনুরের বাবা মির্জা মোস্তাফিজুর রহমান পেশায় ব্যবসায়ী ছিলেন। একসময় অবশ্য তারা খানদানি জমিদার থাকলেও বর্তমানে প্রভাব প্রতিপত্তি অনেকটাই কম। মির্জা সাহেবের বড় বোনের মেয়ে ঐশ্বর্য, এক ছেলে অনিকেতও রয়েছে, তবে মূলত তারা সবাই বিদেশেই সেটেলড। খুব ছোটবেলায় মাহিনুরের মা তাকে ছেড়ে চলে যায়। বাবা এবং সেজ ফুপু অনামিকা আর ছোট চাচা সায়েদের কোলে পিঠেই বড় হয়েছে সে। পরিবারের বড় ছেলে হওয়ায় দাদার ব্যবসা থেকে শুরু করে আধিপত্য সবটাই ছিল মোস্তাফিজের দখলে। তা নিয়ে অবশ্য আর দুই ভাই বোনের সমস্যা থাকলেও মুখে প্রকাশ করার সুযোগ তাদের কখনো হয় না। তার পেছনে আরেকটি কারণ, টাকা পয়সার ব্যাপারে কখনো কোনো কার্পণ্য করেনি মোস্তাফিজুর। মোস্তাফিজুরের হৃৎপিণ্ড ছিল এক, তার মেয়ে মাহিনুর। এক কথায় মেয়ে অন্তঃপ্রাণ। ড্রয়িং রুমে বসে আছে প্রত্যয়। ঐশ্বর্য কিচেনে কফি বানাতে ব্যস্ত। প্রথমবার প্রত্যয় তার ঘরে এসেছে, তাকে কিছু না খাইয়ে ছাড়বে না। এমন চমৎকার লোককে কি ছাড়া যায়? প্রত্যয়ও বেশ কিছু সময় না করে অবশেষে হার মানে। ঐশ্বর্যকে সে ছোটবেলা থেকেই চেনে, প্রচণ্ড ভদ্র শান্ত স্বভাবের মেয়ে সে। সে যখন আগ বাড়িয়ে জিদ দেখালো, তখন আর না বলে চলে যেতে পারল না। পায়ে পা তুলে ফোন চাপছিল প্রত্যয়। এর মাঝেই কারোর উপস্থিতি বোধ হয় আসতেই সামনে মুখ তুলে তাকায়।
সামনে মাহিনুর এসে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। প্রত্যয় কপাল কুঁচকে তাকায় সেই দিকে, তারপর পুনরায় মোবাইলে মনোযোগ দিতে দিতে বলে ওঠে, নিশ্চয় ক্ষমা চাইতে এসেছেন মিস মাহিনুর। সমস্যা নেই, ঐশ্বর্যের জন্য না হয় আরেক দফা ক্ষমা করেই দিলাম। মাহিনুর দরজার চৌকাঠ ধরে নিজেকে ধাতস্থ করে, তারপর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ক্ষমা? থুপ, আপনার কাছে কেন ক্ষমা চাইব? বেঈমান, বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ। ক্ষমা যদি চাইতেই হয় নিজের কাছে চাইব। আপনার মতো বহুরূপীর জন্য নিজের আত্মাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি। তুমি শুনছো প্রিয়? আমি আর তোমাকে চাই না, চাইবও না কখনো, কখনো না। প্রত্যয় এহসান মোবাইল ফোনেই নিজের দৃষ্টি স্থির রেখেই উত্তর করে, বিবাহিত নারীদের নিজেদের স্বামী ছাড়া অন্য পুরুষকে চাইতে নেই। এতে কলঙ্ক লাগে। যাদের কলঙ্ক মানুষ গ্রহণ করলেও কলঙ্কিত নারী পুরুষ কখনোই গ্রহণ করে না। হ্যাঁ, আমি অন্তত করব না। এতটুকু বলেই সে মাহিনুরের দিকে নিজের দৃষ্টি স্থির করে। সেই ধূসর নীল চোখ। মাহিনুর এবারও বড়সড় ধাক্কা খায়। এমন তীব্র যন্ত্রণা সে এই 5 বছরে একবারও অনুভব করেনি। মাহিনুর আরো কিছু বলতে যাবে, তার পূর্বেই প্রত্যয় এহসান উঠে দাঁড়ায়, যেতে যেতে বলে যায়, আপনি আমাকে যে বা যা ভাবছেন আমি সে নই, কিংবা তেমনটাও আমি নই। আমি প্রত্যয়, প্রত্যয় এহসান। ঐশ্বর্যকে বলে দেবেন ওকে না জানিয়ে যাওয়ার জন্য। আমি দুঃখিত, খুবই দুঃখিত। তবে আপনার সঙ্গে করা ব্যবহারে মোটেও দুঃখিত নই মিস মাহেনুর। মাহেনুর ছলছল চোখ মেলে তাকিয়ে আছে প্রত্যয় এহসানের দিকে। তার হৃদয় বলছে এই বুঝি সত্যিই প্রিয়, তবে মস্তিষ্ক বলছে এ আমার প্রিয় হতেই পারে না, কিছুতেই না। প্রিয় সেই পুরুষ যে তোমার জীবনে ভালোবাসার রং এনেছিল। আমার প্রিয় সেই পুরুষ যে তোমার জীবন থেকে সব রং কেড়ে নিয়েছিল। কোথাও একটা দুজনের বড্ড মিল, আবার ইতিতে কোথাও একটা বড্ড অমিল। মিল অমিল হৃদয় আর মস্তিষ্কের মাঝে সন্ধি ঘটাতে হলে একবার বিষয়টা তলিয়ে দেখতে হবে। জানতে হবে আসলেই কি দুজনের মাঝে শুধু চেহারার মিল রয়েছে, নাকি দুজন একই মানুষ। কিন্তু কি করে জানবে প্রিয়র ব্যাপারে যে সে কিছুই জানে না? কোথা থেকে হুট করে কাল বৈশাখীর ঝড়ের মতো উড়ে এসেছিল, আবারও সে হুট করেই একই রকম ভাবে উবে গেল। যাওয়ার আগে পাছে ফেলে গিয়েছে নিজের স্মৃতি আর তার প্রেয়সিনীর জন্য দহন জ্বালা। মাহিনুর দরজার চৌকাঠ ধরে শক্ত করে দাঁড়ায়। প্রিয় বিয়ের 2 দিন আগেই তাদের বাড়ির চিলে কোঠার ঘরটা ছেড়েছিল, কোনো এক আত্মীয়ের বাড়িতে নাকি উঠেছিল। কারণটা অবশ্য মাহিনুরের বাবাই ছিল। একই বাড়ি থেকে তো আর একই ছেলে মেয়ের বিয়ে দেওয়া যায় না। প্রিয় তখন সোনা মুখ করে সবটা মেনে নিয়েছিল, কোনো রকম দ্বিমত করেনি। মাহিনুর তার ঘরের বারান্দা থেকে ছলছল চোখে তার যাওয়া দেখছিল। প্রিয়ও হাত নাড়িয়ে তাকে আশ্বাস দিয়েছিল, ভয় পেও না নূর, 2 দিন বাদেই তোমাকে নিতে আসব, একেবারে নিয়ে যাব সারা জীবনের জন্য। এই খানিক দূরত্বে তখন আর কিছুই যায় আসবে না। কই, তারপর তো সে আর এলো না, এত অপেক্ষার পরও এলো না। মাহিনুর নিজেকে আর ধরে রাখতে পারে না, কাপা শরীরে মাটিতে লুটিয়ে পড়ে। তখন যদি জানতো প্রিয়টা এভাবে হারিয়ে যাবে, তাহলে কখনোই তাকে যেতে দিত না, নয়তো যাওয়ার আগে ঠিক জেনে নিত প্রিয়র ঠিকানাটা। এবার তাকে একটু শক্ত হতে হবে। প্রিয় প্রত্যয়ের রহস্যটা তাকে জানতেই হবে। এর মাঝেই কফি হাতে এগিয়ে আসে ঐশ্বর্য। বসার ঘরের চৌকাঠে মাহিনুরকে বসে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসে সে। ভেতরে উকি দিয়ে দেখে প্রত্যয় নেই। একটি দীর্ঘশ্বাস ফেলে, মাহিনুরকে উঠে বসিয়ে দেয়। মাহিনুর সোনা পাখি, কেন করছিস এমন? মাহিনুর ঐশ্বর্যের দিকে তাকাই ছোট্ট করে উত্তর দেয়, ঐশী আপা, যদি তোমায় বলি প্রিয় আর প্রত্যয় এহসান একই মানুষ, তুমি কি বিশ্বাস করবে? ঐশ্বর্য খানিকটা চমকায়,
তারপর নিজেকে ধাতস্থ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মতে মাহিনুর মোটেও সুস্থ নয়। সে ছোট্ট হেসে বলে ওঠে, ভুল বুঝছিস তুই। প্রত্যয় ভাই অমন নয়। কি দরকার পড়েছে তার যে সে প্রিয় শাস্তি যাবে? কেনই বা করবে অমন? তোর কোথাও ভুল হচ্ছে বাবুই। কিন্তু কোনো কিন্তু নয়। আমি শতভাগ নিশ্চিত তোর ওই বাটপার প্রিয় আর প্রত্যয় এহসান এক নয়। এখন ঔষধটা খেয়ে রেস্ট নে। আমি অফিসে যাব, জরুরি মিটিং আছে। রাতে ফিরতেও একটু দেরি হবে। ইশাক আঙ্কেল আর শবনম আন্টি দেশে ফিরেছেন। আমাকে আজকে ডিনারের ইনভাইটও করেছেন। না করতে পারবো না সোনা, তবে আমি চেষ্টা করব তাড়াতাড়ি ফিরতে। তুমি লক্ষ্মীটি হয়ে থেকো কেমন? মাহিনুর আর কোনো কথা বলল না। ঐশ্বর্য মাহিনুরকে ঔষধ খাইয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। মাঝে বেশ খানিকটা সময় কেটে গিয়েছে। অনেক চিন্তা ভাবনার পর কুলহীন নদীর একটা ছোট্ট কিনারা খুঁজে পেয়েছে মাহিনুর। প্রিয়রা যেই দিন যাওয়ার সময় হাতে করে কিচ্ছুটি নিয়ে যায়নি, তারপর আর কখনো ফেরেওনি মির্জা বাড়িতে। তার মানে তাদের জিনিসপত্র হয়তো এখনো ওই চিলেকোঠার ঘরটাতে থাকলেও থাকতে পারে। কেউ হয়তো সেগুলোতে হাত দেয়নি। মাহিনুর আর এক মুহূর্ত দেরি না করে নিজেকে ধাতস্থ করে ছুট লাগায় মির্জা বাড়ির উদ্দেশ্যে। বিশাল মির্জা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মাহিনুর। এটি তার বাবার বাড়ি, তার জন্মস্থান। তবে আজ সে এখানে অযাচিত, নিষিদ্ধ। বাবা চলে যাওয়ার পর সে বেরিয়ে এসেছিল। তারপর আজই প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছে এই বাড়িতে। বাবা হঠাৎ করেই সেদিন মারা যাওয়ার পর সবটা পাল্টে গেল। মায়ের মতো ফুপুও রাতারাতি কেমন যেন পরিচয়, চরিত্র দুটোই পাল্টে ফেললো। ছোট চাচু, যাকে সে ভালোবেসে ছোট বাবা ডাকতো, সেও আর তার খোঁজ রাখলো না। একটিবারও তাকে ফেরানোর চেষ্টা করলো না। নিজের লোকেরাই তাদের নিজের নিজ নিজ রূপ দেখিয়ে দিল। সবাই কেমন বাবার মৃত্যুর জন্য তাকে দায়ী করে ঘর ছাড়া করলো। অবশ্য তাকে বারবার করে দেয়নি কেউই, তবে অসহ্য যন্ত্রণা দিয়েছে। সবটা সহ্য করতে না পেরে নিজেই বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। তারপর তার শেষ আশ্রয় ঐশী আপু। মাহিনুর নিজের ইতস্ততা দূর করে রেখে গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সেজ ফুপু অনামিকা এখন ড্রয়িং রুমে বসা ছিলেন। এই ভর সন্ধ্যাবেলা হঠাৎ মাহিনুরকে দেখে তিনি কিছুটা চমকান, কিছুটা বিরক্তও হন। নিজেকে খানিকটা ধাতস্থ সংযত করে মাহিনুরের কাছে এগিয়ে যায়। তারপর তাকে বাড়ির সদর দরজাটাতে আটকে দেয়। ফুপুকে এভাবে তেড়ে আসতে দেখে মাহিনুর মুচকি হেসে সেখানে দাঁড়িয়ে যায়। অনামিকা পারভিন ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, খবর পেয়ে গেছিস নিশ্চয়? যেই শুনলি আমার 7 রাজার ধন বাবুই ফিরেছে, অমনি ছুটে ছুটে এসেছিস? সংসার যদি এতই ইচ্ছে থেকে থাকে, তবে অমন দেমাক দেখিয়ে চলে গিয়েছিলি কেন শুনি? মাহিনুর ভুরু কুঁচকে তাকায় ফুপুর দিকে। কিসের খবর? অনামিকা পারভিন বাঁকা হেসে উত্তর দেয়, এখনো মাথা খারাপের ভান ধরে থাকবি? দিব্যি তো চলছিস ফিরছিস। বড় আপা না থাকলে দেখতাম কেমন করে এত ভং ধরে থাকিস। শুনে রাখ মাহিনুর, তুই সংসার করতে চাইলে যে আমার বাবু তোকে নিয়ে সংসার করবে, এমনটা ভুলেও ভাবিস না। মাহিনুর মুখটা বিকৃত করে বলে ওঠে, তোমার বাবুকে তোমার কাছেই রাখো। আমি এখানে অন্য কাজে এসেছি। সামনে থেকে সরো তো ফুপ্পি, ভেতরে ঢুকতে দাও। কথাটা বলেই মাহিনুর অনামিকা পারভিনকে সরিয়ে দিয়ে ঘরে ঢুকে পড়ে। অনামিকা পারভিন রাগে গজগজ করতে করতে তেড়ে আসে। ছোট থেকে মায়ের মতো পাললাম পুষলাম, এই দিন দেখার জন্য? চুলের মুঠি ধরে বার করে দেব। এত তেজ আসে কোথা থেকে তোর? বাবাকে খেয়েও শান্তি হয়নি? মাথা খারাপ মেয়ে কোথাকার! মাহিনুর বাঁকা হেসে উত্তর দেয়, ভুলেও সেই চেষ্টা করো না। বাড়ি কিন্তু আমার, জোর খাটাইয়া না। আর এটা আমার ভদ্রতা আর দুর্বলতা নয়। আর তুমি কেন আমায় পুষলে তা আমার বোকা বাবা না বুঝলেও আমি বুঝি। তাই কথা বাড়িও না, বলে দিলাম।
অনামিকা পারভিন আরো কিছু বলতে যাবে তারই, তবে তাকে সুযোগ না দিয়ে মাহিনুর সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। সিঁড়ির কাছে ছোট চাচি শেফালি আর চাচতো ভাই সৃজন দাঁড়ানো ছিল। শেফালি তাকে দেখেও না দেখার ভান করলেও সৃজন হাত বাড়িয়ে দেয় মাহিনুরের দিকে। ছোট চাচার দুই সন্তান, 12 বছর বয়সী সৃজন আর মাহিনুরের সমবয়সী শশী। মাহিনুরও সৃজনের গাল টেনে দেয়। আপি, কেমন আছো? ভালো আছি ভাই। সৃজনকে খানিকটা আদর করে মাহিনুর ওপরে চলে যায়। উদ্দেশ্য কাকলি আন্টি। কাকলি আন্টি ছিল বাড়ির সবচেয়ে বিশ্বস্ত মেড, মাহিনুরের মায়ের সময়কার লোক। মাহিনুরকে যত্ন আত্মিক করাই ছিল তার একমাত্র কাজ। মাহিনুরের ছোট চাচিকে এড়িয়ে সোজা কাকলি আন্টির রুমে চলে যায়। কাকলি আন্টি মাহিনুরকে দেখা মাত্রই হাহাকার করে ওঠেন। মাহিনুরও চোখ ভিজে ওঠে। বেশ কিছুক্ষণ আলাপের পর মাহিনুর সেই মহামূল্যবান জিনিস চেয়ে বসে, যা তার থেকে এত বছর লুকিয়ে রাখা হয়েছে, চিলেকোঠার চাবি। কাকলি আন্টি কিছুটা অবাক হন। এই মেয়ে কি আসলেই পাগল? এখনো ওই এক ছেলের আশায় কি করে চেয়ে আছে? তিনি আঁচল দিয়ে চোখ মুছে নেন, তারপর নাক টেনে উত্তর দেন, ও মেমবাবু, এখনো কেন অমন করে পথ চেয়ে আছো? কি দরকার? যে তোমার মতো রত্ন ফেলে পালিয়েছে, তাকে ছেড়ে কেন দিচ্ছ না? তার চেয়ে মাহিনুর ধমক দেয়। দিতে বলেছি দাও, এত কথা বলছো কেন? এবারও তিনি আঁচলে মুখ চেপে ফোঁপাতে ফোঁপাতে বলে ওঠেন, চাবি তোমার চাচাজানের কাছে আছে, কাউকে যেতে দেয় না ওই ঘরে, তোমাকে তো দিবেই না। মাহিনুর উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করে, ওই ঘরের জিনিসপত্র সব আছে তো, নাকি তোমরা সরিয়ে দিয়েছো? চিলেকোঠার ঘরটার সামনে চাবি হাতে দাঁড়িয়ে আছে মাহিনুর। ছোট চাচ্চু শাহেদের কাছ থেকে চাবিটা বাঘাতে কম কষ্ট পেতে হয়নি তাকে। তিনি যেন পণ করেছিলেন চাবি দেবেন না। তিনি এক কথায় নাকচ করে দিলেও মাহিনুরের অসহায় মুখ দেখে আর শক্ত থাকতে পারলেন না, দিয়েই দিলেন। তাতে অবশ্য অনামিকা পারভিনের মুখোমুখি তাতে হতে হয়েছিল। এত লড়াইয়ের পর পরিশেষে কাঙ্ক্ষিত দরজায় এসে দাঁড়ায় মাহিনুর। কেন যেন ভেতরে যাওয়ার তাড়া নেই তার। কেমন একটা বিশ্রী মিশ্র অনুভূতি কাজ করছে। পাছে যদি প্রত্যয় এহসানে প্রিয় হয়, তাহলে তাহলে বেশ হবে। সবার সামনে আরো দুটো ঠাঠিয়ে চড় বসিয়ে দেবে, তারপর কলার চেপে ধরে জানতে চাইবে সব কেনর উত্তর। উত্তর না দিয়ে হাতুড়ি দিয়ে একটা একটা করে দাঁত ভেঙে দিবে। আর যদি না হয় প্রিয়, তাহলে তাহলে হয়তো আর কখনোই খুঁজে পাওয়া হবে না তাকে, নয়তো কোনো একদিন নিজে থেকেই সামনে এসে দাঁড়াবে। ততদিন অবধি অপেক্ষা করবে সে। তবে এখন প্রত্যয় এহসানের সত্যটা জানতে হবে। সাহস সঞ্চয় করে চাবি ঘুরিয়ে ঘরের দরজাটা খুলে দেয় মাহেনুর। অন্ধকার আচ্ছন্ন ঘরটা ধুলো পড়া হয়ে আছে। বেশ বোঝা যাচ্ছে ঘরটাতে অনেকদিন কারোর আনাগোনা নেই। মাহিনুর দক্ষিণের জানালাটা খুলে দিয়ে গোটা ঘরটায় চোখ বোলায়। মোটামুটি মাঝারি সাইজের একটা ঘর, ঘরের সাথে আলাদা করে একটা বারান্দা, বারান্দার পাশেই রান্নার জায়গা। ঘরে আসবাব বলতে একটা খাট, তার থেকে একটু দূরে একটা লম্বা মতন সোফা, এখানেই প্রিয় ঘুমাতো। খাটে তার মা। একটা স্টাডি টেবিল, টেবিলের ওপরে রাখা বেশ কয়েকটা মেডিকেল বক্স, তার পাশেই একটা চওড়া মতন আলমারি, দেওয়ালে ঝুলানো প্রিয়র গিটারটা। মাহিনুর প্রিয়র গিটারটা হাতে নেয়। প্রায় গোধূলির দিন গুনোতে সে ছাদে বসে গিটারটাতে টুংটাং ধ্বনি তুলত, আর সে লুকিয়ে চুরিয়ে মুগ্ধ হয়ে শুনত। কখনো সখনো ধরা পড়লে চোখ ধাঁধানো চশমাটা এঁটে ভুরু কুঁচকে তাকাতো তার দিকে। আবার কখনো বাঁকা হেসে তার নাম করে লেখা গানে সুর তুলত। মাহিনুর দীর্ঘশ্বাস ফেলে। ইস, যদি অতীতে যেতে পারত, নির্ঘাত সময়টাকে সে বোতল বন্দি করে রাখত, হারাতেই দিত না। কাকলি আন্টির ডাকে সে চোখে জমে থাকা অশ্রুকণা ওড়না দিয়ে মুছে নেয়। তিনি ফিসফিস করে বলে ওঠে, এ ঘরে কেন এলে বাবুই? কিছু চাই?
মাহিনুর মাথা নাড়ে। আন্টি, প্রিয়টা তো কিছুই নিয়ে যায়নি, তাই না? ঘরটা একটু খুঁজে দেখো তো, ওদের কোনো আইডি কার্ড পাওয়া যায় কিনা, যে কোনো কাগজ কিছু তো থাকবে। কাকলি আন্টি মাথা নাড়ে। আস্তে ধীরে দুজনে মিলে গোটা ঘরটা খুঁজতে শুরু করে। ঘরের প্রত্যেকটা আনাচে কানাচে পড়ে থাকা কাগজ অবধি বাদ রাখেনি তারা। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর মাহিনুর ক্লান্ত হয়ে স্টাডি স্টাডি টেবিল ধরে বসে পড়ে। বাজারের রসিদ থেকে শুরু করে ইলেকট্রনিক বিল আর ফার্নিচারের রসিদ, এমনকি বিভিন্ন দোকানের ক্যাশ মেমো সবটাই রাখা থাকলেও কোনো লিগ্যাল ডকুমেন্টস নেই। প্রত্যেকটা কাগজে নামের জায়গায় শুধু প্রিয় না লেখা, না কোনো সারনেম, না কোনো টাইটেল, শুধু তার কেবলমাত্র প্রিয় লেখা। মাহিনুর টেবিলে থাকা বইগুলোকে ছুঁড়ে মারতে মারতে চেঁচিয়ে ওঠে, লোক দুটো কি মঙ্গল গ্রহ থেকে নেমে এসেছিল কাকলি আন্টি? কেউ চেনে না তাদের? কোনো নাম পরিচয় নেই? কেন কোনো আইডি প্রুফ নেই? ওরা কি কেবলই আমাকে ধ্বংস করার জন্য এসেছিল তাহলে? কাকলি আন্টি ছলছল চোখে তাকিয়ে আছেন। শেষ বইটা ছোড়বার জন্য তুলতেই ঝুপ করে একটা কিছু পড়ে। মাহিনুর তা উঠিয়ে সামনে ধরতেই তার চোখ দুটো পুনরায় ভিজে ওঠে। এটা তাদের ছবি। ছবিতে ছবির মাঝে প্রিয়র মা এক পাশে, প্রিয় অন্য পাশে মাহিনুর। নববর্ষের দিন তোলা ছবি। প্রিয়র দেওয়া লাল পাড় সাদা শাড়ি পরে এসেছিল প্রিয়কে দেখাতে। প্রিয় তাকে দেখে কাছে টেনে আদর করে হাত থেকে বালা খুলে পরিয়ে দিয়েছিল। সেই দিনই প্রিয় তুলেছিল ছবিটা। কি সুন্দর লাগছে সবাইকে একসাথে, একই রকম একটা পরিবার। তো সে চেয়েছিল, কিন্তু কি হলো? হলো না তো। এই পরিবারটা তার হলো না। কাকলি আন্টি মাহিনুরকে জড়িয়ে ধরে। শক্ত হও মামনি, শক্ত হও। ভুলে যেতে বলবো না, বলেও কি লাভ? বলতে তো তুমি চাও না। আমি প্রিয়কে চাই একবার শুধু। ওই বিশ্বাসঘাতকের মুখোমুখি হতে চাই। ওকে প্রশ্ন করতে চাই, আমার জীবনটা এভাবে নষ্ট করে কি সুখ পেল সে? আমিই কেন? আমাকে কেন এতটা কষ্ট পেতে হলো? কাকলি আন্টি মাহিনুরের মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর কিছু একটা ভেবে ইতস্ত বোধ করতে করতে ধীর কণ্ঠে বলে ওঠেন, একটা কথা বলি মেহু মামনি, এখান থেকে বেরিয়ে প্রিয় বাবার যেই বাড়িতে উঠেছিল, এ বাড়িটা আমি চিনি। আর তুমি একবার ওখানে খোঁজ করবে। মাহিনুর চমকায়, কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, কি করে চিনলে? এতদিন কেন বলনি? কাকলি আন্টি ভয়ে ভয়ে বলে ওঠেন, হলুদের দিন সকালে তোমার বাবার সাথে গিয়েছিলাম। মাহিনুর অবাক হয়, বাবার সাথে? কিন্তু কেন? কেন গিয়েছিলে? প্রিয় বাবা আমাকে ডেকেছিল তোমার বিয়ের শাড়ি গহনা দেবে বলে, কিন্তু তোমার বাবাও আমার সাথে গিয়েছিল। বলল কি সব কথা টথা আছে। ঠিক কেন গিয়েছিল জানি না। বিশ্বাস করো, আমি ভেতরে যাইনি, বাইরেই অপেক্ষা করছিলাম। মাহিনুর বোধহয় আরো কিছু প্রশ্ন করত, তবে তার সকল জল্পনা কল্পনাকে ভেদ করে পরপর দুটো গাড়ি মির্জা বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢোকে। মাহিনুরের মস্তিষ্ক সজাগ হয়, এই মুহূর্তে এখানে থাকা, মোট কথা এ বাড়িতে থাকা তার জন্য কল্যাণকর হবে না। হাত ঘড়িতে সময়টা দেখে নেয় সে। রাত ৯টা বেজে ১৩ মিনিট। কিছু একটা ভেবে সেখান থেকে দ্রুত পায়ে প্রস্থান করে সে। দ্রুত পায়ে নিচে নামতেই চোখে পড়ে সদর দরজায় দাঁড়ানো বলিষ্ঠ পুরুষটির দিকে। সে আর কেউ নয়, অনামিকা পারভীনের একমাত্র ছেলে ইয়াসির আরাফাত অপূর্বর দিকে। অনামিকা পারভীনের স্বামীর সাথে তালাক হওয়ার পর ওর থেকেই তিনি মির্জা বাড়িতে ভাইয়ের কাছেই থাকতেন। মাহিনুরের বয়স তখন সবে ১.৫ বছর হবে হয়তো। অপূর্বর বয়স তখন ৬ কি ৭। তবে সে বাবার কাছেই থাকতো বড় হওয়ার পর থেকে, অবশ্য ৬ মাসে একবার হলেও এসে মায়ের সাথে দেখা করে যেত। মাহিনুরের বাবারও বেশ আদুরে ছিল অপূর্ব। অপূর্বকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। অনামিকাও বারবার ছেলের চোখে মুখে হাত বুলিয়ে আদর করছে। তবে এত মানুষের সমাগম ভেদ করেও
অপূর্বর চোখ ঠিকই সিঁড়ি দিয়ে নামতে থাকা মাহিনুর অবধি চলে গিয়েছে। ঠোঁটে তার প্রশান্তির হাসি। তবে মাহিনুরের কাঁধে থাকা ব্যাগটা চোখে পড়তেই সেই হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। মাহিনুর ডানে বামে না তাকিয়ে সোজা হাঁটা ধরে অপূর্বর পাশ কাটিয়ে যেতে নিলেই সে মাহিনুরের হাতটা টেনে ধরে। মাহিনুর রাগে রি রি করতে করতে এক ঝটকায় হাতটা সরিয়ে নেয়। বলছি না আমাকে ধরবেন না? আপনার কোনো অধিকার নেই আমাকে ধরার। অধিকার নেই বলছো? সে যাই হোক, এত রাতে কোথায় যাচ্ছ? সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে? আলবাত দিতে হবে। মাথায় বন্দুকের নল ঠেকিয়ে একটি সই দিয়ে নিলেই অধিকার জন্মে যায় না। আর তার চেয়ে বড় কথা, সইটা আমি করেছিলাম। আমি তোমায় জোর করিনি। নিজের মৃত বাবাকে এভাবে অসম্মান করো না মাহিয়া। নিজের চরকায় তেল দিন। মাহি, বেশ ধমকে সুরেই বলে ওঠে অপূর্ব। মাহিনুর তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিজের গলার স্বর কয়েক গুণ বাড়িয়ে তোলে, বলে ওঠে, সম্পদের লোভ ছিল না আপনাদের? সব তো আপনারাই লুটেপুটে খাচ্ছেন। দাবি নিয়ে এসেছি, চেয়েছি, ভিক্ষে দিয়েই তো চলে গিয়েছি। আর কি চাই? অপূর্ব আর কিছু না বলে হাত শক্ত করে মুঠো করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মাহিনুর কোনো কিছুতেই সে জোর করবে না, এমনটাই তো কথা হয়েছিল। তবে মাহিনুরের কথাগুলো বড্ড গায়ে বিঁধছে তার। মাহিনুর সগৌরবে তাকে পাশ কাটিয়ে বেরিয়ে আসে। তার কথায় কার কি অনুভূতি জন্মাচ্ছে তা দেখার সময় তার নেই। ভেতর থেকে অনামিকা পারভীনের চেঁচামেচি কানে আসলেও মাহিনুর সেদিকে কান দেয় না। সদর দরজা পার হতেই আনমনেই রাস্তা দিয়ে ছুটতে থাকে সে, যেন তাকে বাঘে তাড়া করেছে, ধরে ফেললেই খেয়ে ফেলবে হয়তো। এভাবে ছুটতে ছুটতে হঠাৎই একটি কালো রঙের গাড়ির সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে মাহেনুর। একটুর জন্য ধাক্কা খেয়েও খায়নি সে। ঝাপসা দৃষ্টির সামনে তাকাতেই স্পষ্ট প্রত্যয় এহেসান। সে বকতে বকতে গাড়ি থেকে বেরিয়ে এলেও বিধ্বস্ত মাহিনুরকে দেখে শান্ত হয়ে যায়। দ্রুত পায়ে তার কাছে আসতেই দেখে মাহিনুরের কপালে কাটা জায়গাটায় ব্যান্ডেজে রক্ত ভিজে উঠেছে। প্রত্যয় হাঁটু গেড়ে বসে পড়ে তার সামনে, কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে ওঠে, কাঁদে না যান, ব্যথা করছে, কষ্ট হচ্ছে খুব। প্রত্যয়ের এমন কথায় মাহিনুর যেন দম আটকে ফেলেছে। এসব কি বলছে লোকটা? মাহিনুর প্রত্যয় এহসানের চোখে চোখ রাখে, তার বলা কথার ধাঁচ বুঝে ওঠার জন্য। সে হাঁ করে তাকিয়ে আছে প্রত্যয় এহসানের মুখের দিকে। এদিকে তাকে অবাক করে দিয়ে প্রত্যয় হো হো করে হেসে ওঠে। এখানে আমার জায়গায় আপনার প্রিয় থাকলে নিশ্চয়ই এভাবেই বলতো, এভাবেই আপনাকে সান্ত্বনা দিত, তাই নয় কি? একটু থেমে পুনরায় বলে ওঠে, ঐশ্বর্য বলেছে সবটা শুনেছি আমি। আপনি নাকি আমাকে আপনার এক্স বয়ফ্রেন্ড ভাবছেন। শুনুন মিস, আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, না আগে ছিল আর না হবে। মাহিনুর এবার কিছুটা বিচলিত হয়। এতক্ষণ কৌতূহলে আটকে থাকা দমটা ছেড়ে দিয়ে বলে ওঠে, আমার আবেগ নিয়ে খেলছেন? প্রত্যয় মাহিনুরের ক্ষত স্থানটা দেখতে দেখতে বলে ওঠে, ধরে নিন তাই। মাহিনুর এবার আর সহ্য করতে পারে না, সপাটে চড় বসিয়ে দেয় প্রত্যয়ের বাঁ গালে। তারপর প্রত্যয়ের রিয়াকশনের কথা ভেবে নিজেকে কিছুটা গুটিয়ে নেয় সে। তবে তাকে অবাক করে দিয়ে প্রত্যয় কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়েই শান্ত স্বরে বলে ওঠে, আমাকে এত রাগ দেখিয়ে কি হবে? কাছে থাকতে বেঁধে রাখেননি, এখন ফুরিয়ে যাওয়ার পর খুঁজে কি লাভ? মাহিনুর বিভ্রান্তের মতো করে প্রশ্ন করে, প্রিয় পুড়িয়ে গিয়েছে বলছেন? প্রত্যয় এহসান মাথা নাড়ে, না পুড়িয়ে যায়নি, জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, শেষ ছাইটাও নিঃশেষ হয়ে গিয়েছে। আপনি আর কখনোই তাকে পাবেন না নূর। মাহিনুর প্রত্যয়ের কথায় বড্ড বেশি আহত হয়। কেন যেন কষ্টগুলো সব দলা পাকাতে থাকে। ঝিম ধরা মাথাটা দুই হাতে চেপে ধরে। ক্লান্তিতে ভার হওয়া শরীরটা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাহিরে যেতে থাকে। মাহিনুরের মসুরে পড়া ফুলের মতো নেতিয়ে পড়তেই তার সামনে হাঁটু ভাঁজ করে বসা প্রত্যয়
হাত বাড়িয়ে ধরে ফেলে তাকে। মাহিনুর চোখ পিটপিট করে তাকায়। প্রত্যয় মুচকি হেসে উত্তর দেয়, আপনি বড়ই ভাগ্যবতী নূর। বারবার আমাকে আঘাত করেন, অথচ আমি আঘাতের বিপরীতে আঘাত করতে পারি না, বরং যত্ন করি। দ্যাটস নট ফেয়ার। আই ওয়ান্ট জাস্টিস। এরপর মাহিনুরকে কিছু বলার সুযোগ না দিয়ে দুম করে কোলে তুলে নেয়। মাহিনুর ভয়ে ততস্থ হয়ে যায়, জড়তায় নিজেকে গুটিয়ে নিয়েছে। কি করছেন, ছাড়ুন বলছি। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? প্রত্যয় মুচকি হেসে বলে ওঠে, ভয় পাবেন না মিস, এই পায়ে আপনি হাঁটতে পারবেন না, তাই একটু হেল্প করার জন্য চেষ্টা মাত্র। আমার আবার দয়ার শরীর, যদিও আমার যুক্তিতে আপনাকে এখানে ছুঁড়ে ফেলে দেওয়াই উচিত, তবুও কিছু করার নেই। আমার মনে তো চাই না, মানাতে পারি না যে ফিরে যাওয়ার পথ আর খোলা নেই যে। মাহিনুরকে গাড়িতে বসিয়ে দেয় সে, নিজেও গাড়িতে উঠে বসে। মাহিনুর সিটে গা এলিয়ে চোখটা বন্ধ করে রেখেছে। সেন্সে আছে নাকি নেই বুঝে আসছে না। মাহিনুরকে সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করতেই লক্ষ্য করে এবং বাঁ হাতে শক্ত করে কিছু একটা ধরে রেখেছে। প্রত্যয় কাগজের মতন করে জিনিসটা টেনে নিতেই মাহিনুর নড়ে ওঠে, চোখ খোলার চেষ্টা করে, তবে ব্যথায় পুনরায় চোখ দুটো বন্ধ করে নেয়। প্রত্যয় মোছড়ানো ছবিটা সামনে ধরতেই চোখে পড়ে তিনটে হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। প্রত্যয় মলির মুখে ছবিটা নিজের পকেটে ঢুকিয়ে মাহিনুরের দিকে তাকায়। মাথা থেকে এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, হাতে পায়ের বেশ কিছু জায়গায় ছুলে গিয়েছে। সকালের ক্ষত না শুকাতেই নতুন ক্ষত করে বসে আছে মেয়েটা। প্রত্যয় দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দেয়। মাহিনুর ওভাবে বেরিয়ে যাওয়ার পরপরই অপূর্ব সবাইকে উপেক্ষা করে দ্রুত পা ফেলে ঘরে চলে যায়। সবাই মুখ চাওয়াচাওয়ি করলেও কেউ কিছুই বলে না। বেডসাইডে রাখা ফুলদানিটা সজোরে আছাড় মারে ফ্লোরে। রাগ, অভিমান, কষ্ট সব মিলিয়ে কেমন একটা মিশ্র অনুভূতি। মাকে সে কোনো কালেই ভালোবেসে উঠতে পারেনি, কারণ হিসেবে ছোটবেলায় তাকে ফেলে আসা। বাবার প্রতি করা অনাচার সবটাই ফর্দই অপূর্ব মনে রেখেছে। তবুও সে মায়ের কাছে আসতো, ঠিক মায়ের জন্য না, মাহিনুরের জন্য। তাকে এক ঝলক দেখতে আসতো। কিন্তু এত ভালোবাসার পর সেই নারী কি করলো? সেই ছোট্ট কালে ভাঙা সংসারে বড় হওয়া ছেলেটির হৃদয়কে বারংবার ভেঙে টুকরো টুকরো করে দিল পৃথিবীর এই সবচেয়ে নিষ্ঠুরতম নারী। অপূর্ব খানিক জিরোতেই যাবে, এমন সময় ঘরে এসে উপস্থিত হয় অনামিকা পারভীন। ফ্লোরে পড়ে থাকা কাজগুলো ঠেলে ঠুলে ছেলের কাছে এগিয়ে এসে ধপ করে পাশে বসে মাথায় হাত বুলাতে থাকে। ওই মাথা খারাপ মেয়ের জন্য নিজের ক্ষতি করিস না বাবা। তারপর একটা দম নিয়ে পুনরায় বলে ওঠেন, মাথা খারাপ না হলে কেউ তোর মতো হীরাকে পায়ে ঠেলে ওই চাল চুলোহীন ছেলের জন্য এমন কাণ্ড ঘটাতে পারে? তুই দেখিস, বুদ্ধি ফিরলে ঠিকই তোর পায়ে এসে গড়াগড়ি খাবে। অপূর্ব মায়ের দিকে তাকায়, শান্ত গলায় প্রশ্ন করে, আমার মাঝে এমন কি নেই যা ওই প্রিয় নামক ছেলেটির মাঝে আছে? ওই ভালোবাসার এক বিন্দু আমাকে বসালেই তো পারে, সারাটা জীবন মাথায় তুলে রাখবো। অনামিকা পারভীন ব্যথিত নয়নে তাকায় ছেলের দিকে। এই পাগল ছেলেকে কি বলে সান্ত্বনা দেবেন তিনি? তিনি মুখে খানিকটা হাসি টেনে ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বলে ওঠেন, আমার ছেলে মোটেও কারোর থেকে কম নয়, ওই মাথা খারাপ মেয়ের চেয়ে হাজার গুণ ভালো মেয়ে। অনামিকা পারভীন সম্পূর্ণ কথা শেষ করার পূর্বে অপূর্ব ঝটকা দিয়েই মায়ের হাতটা সরিয়ে দেয়। আমার ভালোবাসা সস্তা নয় যে যখন তখন যাকে তাকে বেসে ফেলবো ভালো। অনামিকা পারভীন অসহায় দৃষ্টিতে ছেলের দিকে তাকায়। আর কত কত অপেক্ষা করবি? অপূর্বের সহজ জবাব, এতদিন যখন করতে পেরেছি ভবিষ্যতেও করব, প্রয়োজনে সারা জীবন অপেক্ষা করব। নিজেও কাউকে চাইবো না, আবার অন্য কাউকেও নিজেরকে চাইতে দেব না। এভাবেই থাকবো, বেশ আছি আর বেশ থাকতে
কথা শেষ করার আগেই কোনো কিছুর ঝনঝন শব্দে দুজনের চোখ তুলে তাকায়। দরজার কাছে শশী দাঁড়ানো ছিল, হাতে খাবারের ট্রে। কোনো কারণে হাত থেকে সবটা মাটিতে পড়ে গিয়েছে। সেই শব্দেই সবাই সেই দিকে তাকায়। অপূর্বর সাথে সাথেই চোখাচোখি হতেই শশী সেই সব কাজ ঠেলেই ছুট লাগায়। একটা কাজ বোধহয় তার পায়ে বেঁধেছে, তাতেও তার হুঁশ নেই। সে ব্যস্ত ছুটতে। অনামিকা পারভিন হতাশার শ্বাস ফেলে। তিনি অপূর্বকে কিছু বলতে গিয়েও অপূর্ব থামিয়ে দেয়। বিছানায় গা এলিয়ে দিয়ে বলে ওঠে, চলে যাও, আমাকে একা থাকতে দাও, প্লিজ লিভ মি অ্যালোন। তিনি আর কোনো কথা বলেন না। ছেলের পাশ থেকে উঠে যেতে নিলে পেছন থেকে ডেকে ওঠে অপূর্ব। শক্ত কণ্ঠে বলে ওঠেন, নিজেকে মাহিনুরের শাশুড়ি ভাবা বন্ধ করো। ওকে নিজের ভাইয়ের রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্ন, শেষ আমানত মনে করে আগলে রাখো। ও অসুস্থ, এখন যাও, আর আসবে না আমার কাছে। এতটুকু বলে সে অনামিকা পারভিনের মুখের সামনে ধাম করেই দরজাটা লক করে দেয়। টলতে টলতে বিছানায় গিয়ে শরীরটা ছেড়ে দেয়। মাহিনুর কত সহজে তার বিরুদ্ধে কত বড় অভিযোগ দিতে পারল। একটিবারও ঠিক ভুল যাচাই করার চেষ্টাও করল না। সে তার সম্পত্তি চায়? মোটেও না। আই অ্যাম ইয়োর প্রপার্টি। রাগে কষ্টে সবটা নিজের ওপর দেয়। চোখের সামনে ভাসতে থাকে সেই দিনের ঘটনাগুলো। বাদ জুম্মা দিয়ে বিয়ে পড়ানোর কথা ছিল, শেষ অবধি সে মাহিনুরকে ভালোবাসার কথাটা বলেও উঠতে পারেনি। পরিশেষে নিয়তির কাছে হার মেনে মাহিনুরের খুশির কাছে নিজেকে সমর্পণ করে সে। মাহিনুর বউ সাজে সজ্জিত। সে শত কষ্ট পাথর চাপা দিয়ে তার দায়িত্ব পালন করছিল, পাছে যেন ভালোবাসার মানুষটা ভালো থাকে। তবে ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে। জোহর পেরিয়ে আছর, তারপর মাগরিব, পরিশেষে এশা। সময় পেরিয়ে যায়, প্রিয় নামক সে আর এসে পৌঁছায় না। প্রিয়র ফোনটাও বন্ধ, কোনো যোগাযোগই সম্ভব হচ্ছে না। চারিদিকে হইচই পড়ে গিয়েছে। এদিকে মাহিনুরের অবস্থা শোচনীয়। সে দিব্যি বুঝে গিয়েছে প্রিয় আর আসবে না। এক সময় সে সবাইকে অবাক করে দিয়ে নিজের কামরায় ছুট লাগায়। তার ভবিষ্যতের ভালোবাসার মানুষকে ঘৃণা করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। মাহিনুর সুইসাইড অ্যাটেম্প্ট করে, তাকে দরজা ভেঙে বার করা হয়। মোস্তাফিজুর রহমান মেয়ের এমন শোচনীয় অবস্থা দেখে সেখানেই স্ট্রোক করেন। এক মুহূর্তেই যেন পরিবারটার ভিত নড়ে যায়। মোস্তাফিজুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে মাহিনুরের মানসিক অবস্থা ভয়াবহ, কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছে। এদিকে প্রিয়, অন্যদিকে জন্মদাতা পিতা। হাসপাতালেই মোস্তাফিজুর রহমান বোনের কাছে তার একমাত্র মেয়ের জন্য অপূর্বকে চায়। অনামিকা পারভিন যেন এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলেন। অপূর্বরও কোনো বাধা ছিল না। মোস্তাফিজুর রহমানের ইচ্ছেতেই সেখানেই দুজনের রেজিস্ট্রি করা হয়। মাহিনুর সই করার অবস্থাতে না থাকায় এক রকম জোর করে তার থেকে টিপসই নেওয়া হয়। এত সব ট্রমা সহ্য করতে না পেরে মাহিনুর সেখানেই সেন্স হারায়। তারপর বেশ কিছুদিন সে সম্পূর্ণ অসুস্থ ছিল। অপূর্ব মনে মনে নিজের ভাগ্যকে প্রচণ্ড কড়া ভাষায় কয়েকটা গালি দেয়। হায় কপাল, আমার দিন শেষে মাহিনুরকে পেয়েও যেন পাওয়া হলো না তার। সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো কপাল যাকে বলে। এর মাঝে মনোযোগ বিচ্ছিন্ন হয় দরজায় কারোর কড়া নাড়ার শব্দে। অপূর্ব মুখ দিয়ে চ উচ্চারণ করে, কে? বললাম না আমি একা থাকতে চাই। কেন ডাকছো আম্মু? তাকে অবাক করে দিয়ে ওপাশ থেকে একটা রিনরিনে কণ্ঠের ধ্বনি তার কানে এসে বাজে। অপূর্ব ভাই, একটিবার দরজাটা খুলুন। আমি শশী বলছি, ঘরে কাজ ছিটিয়ে আছে, আপনার পায়ে বিঁধবে। অপূর্ব চুপটি করে আছে, কোনো উত্তর করছে না। হয়তো উত্তর দিতে ইচ্ছেও করছে না তার। মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। অপূর্ব ধরেই নিয়েছে শশী হয়তো চলে গিয়েছে। তবে তাকে অবাক করে দিয়ে শশী পুনরায় বলে ওঠে, অপূর্ব ভাই, কাজ পায়ে বিঁধলে কষ্ট হবে আপনার। শুধু ওগুলো পরিষ্কার করেই চলে যাব। একটি কথাও বলবো না আপনার সাথে।
সামান্যতম বিরক্ত করব না, প্লিজ দরজাটা খুলুন অপূর্ব ভাই, শুনছেন? অপূর্ব কিছু একটা ভেবে উঠে দাঁড়ায়। মেঝেতে পা রাখতে পায়ের নিচে ব্যথা অনুভব হয়। তখন দরজাটা বন্ধ করার সময় একটি কাঁচ হয়তো তার পায়ে ঢুকেছে, যা সে এতক্ষণে বুঝতে পারেনি। হৃদয়ের ব্যথার কাছে এতটুকু পায়ের ব্যথা কিছুই না। সে সেটাকে পাত্তা না দিয়ে ধীরে ধীরে ধীর কদমে দরজার কাছে এগিয়ে যায়। খট করেই দরজাটা খুলতেই চোখে পড়ে শশীর রক্তবর্ণ চোখ, ফুলে যাওয়া মুখমণ্ডল।